পায়ের তলায় সর্ষে এই প্রবাদটি দ্বারা সাধারণত এমন মানুষকে বোঝায় যে অত্যন্ত অস্থিরমতি, অত্যন্ত চঞ্চল, যার পক্ষে এক জায়গায় খুব বেশি দিন চুপ করে থাকা সম্ভব না। সাধারণত সর্ষে পাতা বা সর্ষে দানা খুব ছোট এবং পিচ্ছিল হয়। তো পায়ের তলে সর্ষে বলতে এমন একজনকে বোঝায় যার মনে হচ্ছে যে পায়ের নিচে সর্ষে দানা বা সর্ষে পাতা দেয়া আছে, যার কারণে সেই পিচ্ছিলতার কারণে এক জায়গায় স্থির হয়ে থাকতে পারছে না। অর্থাৎ মানে যে কিনা অত্যন্ত অস্থির চিত্ত এবং খুব টই টই করে বেড়াতে ভালোবাসে, একদম সোজা কথায় যেটা, তাকেই বোঝানোর জন্য এই পায়ের তলায় সর্ষে এই প্রবাদটা ব্যবহার করা হয়। প্রখ্যাত কবি এবং লেখক সুনীল গঙ্গোপাধ্যায় তার ছোটবেলা থেকেই অত্যন্ত অস্থিরমতি এবং চঞ্চল একজন বালক ছিলেন। বড় হবার পরেও তার এই যে এক স্থানে বেশিদিন টিকতে না পারার যে প্রবণতা, এই প্রবণতার কারণেই মূলত ছোটবেলা থেকে বড় হওয়া অবধি, বৃদ্ধকাল অবধি, এমনকি বয়স ৭০ পার হয়ে যাওয়ার পরও এই যে তার মানে এক জায়গায় বেশিদিন না থাকতে পারার যে প্রবণতা, ছটফট করা, ঘুরে বেড়ানোর আকাঙ্ক্ষা, বা এই যে তার স্বভাবের এই দিকগুলো, এগুলো দেখেই মূলত তার কাছের মানুষজনরা তাকে প্রায়ই বলতেন যে তোর তো পায়ের তলায় সর্ষে। তো এই যে কাছের মানুষজনদের কাছ থেকে পাওয়া যে খেতাব, সেই খেতাব অনুযায়ী সুনীল তার অনেকগুলো ভ্রমণ কাহিনীর মধ্যে একটি ভ্রমণ কাহিনীর নাম রেখেছিলেন পায়ের তলার সর্ষে, এবং পরবর্তীতে যখন সুনীলের ভ্রমণ সমগ্র একত্র করা হলো, তখন সেই সমগ্রের নামও দেয়া হলো পায়ের তলার সর্ষে। মূলত দুইটা খণ্ড, আমি প্রথম খণ্ড পড়ে শেষ করেছি, পায়ের তলায় সর্ষে ১ ভ্রমণ সমগ্র, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। তো এই যে সমগ্রটা পায়ের তলার সর্ষে ১, অর্থাৎ এই প্রথম খণ্ড, এই খণ্ডে ৩৬টা শিরোনামে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বিভিন্ন ছোট এবং বড় ভ্রমণ কাহিনী রয়েছে। এর মধ্যে কিছু কিছু লেখা আছে একদমই এক পাতা, আধা পাতা এরকম ছোট, আবার কিছু কিছু লেখা একদম মানে আলাদা একটা বই বলা যায় এরকম বড়। তো এই ছোট বড় লেখা মিলিয়ে বিভিন্ন শিরোনামে মোট ৩৬টা লেখা এই ভ্রমণ সমগ্র ১-এ স্থান পেয়েছে। তো এই লেখাগুলোর মধ্যে স্মৃতিকথা আছে। সুনীল গঙ্গোপাধ্যায় প্রথম কিভাবে তার বাড়ি থেকে দূরে তার যাত্রা শুরু হলো, দেশ দেখা, পৃথিবী দেখা শুরু হলো কিভাবে কিভাবে, কোন কোন মানুষের সাথে পরিচয় হলো, এরকম বিভিন্ন রকম ছোটখাটো স্মৃতিকথা দিয়ে ভরপুর এই বই। এবং স্মৃতিকথার পাশাপাশি আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনাও এই যে ৩৬টা শিরোনাম, এই শিরোনামগুলোতে বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনাও উঠে এসেছে। যেমন এখানে একটা চ্যাপ্টার আছে যে আমাদের ছোট নদী, অর্থাৎ এই যে অধ্যায়টা বা এই যে লেখাটা, এর মধ্যে সুনীল গঙ্গোপাধ্যায় তার দেখা মানে যত নদী তিনি দেখেছেন, ছোট বড়, এপার বাংলা ওপার বাংলা সব মিলিয়ে, বিদেশেও, অর্থাৎ তিনি যত ধরনের নদী দেখেছেন সেই নদীগুলোকে নিয়ে তিনি স্মৃতিচারণ করেছেন, সেগুলোর বর্ণনা দিয়েছেন। তো এরকম তার নদী নিয়ে লেখা। তারপরে তিনি পৃথিবীর বিভিন্ন মেলায় ঘুরেছেন, একেবারে জয়দেবপুরের মেলা থেকে শুরু করে জার্মানির ফ্রাঙ্কফুর্টে আয়োজিত হচ্ছে বই মেলা, বা এরকম মানে দেশ বিদেশের বিভিন্ন ধরনের মেলায় অদ্ভুত অদ্ভুত অনেক ধরনের মেলা তিনি দেখেছেন। তো সেই সব মেলার বিভিন্ন রকম অভিজ্ঞতা নিয়ে, মেলাগুলো কোন স্থানে হচ্ছে সেই সব স্থানের বর্ণনা নিয়ে, সেগুলো নিয়ে তিনি লিখেছেন। তারপরে বিভিন্ন দেশ বিদেশের পর্বত শ্রেণী, পাহাড় পর্বত যেগুলো তিনি দেখেছেন সেই সব পাহাড় পর্বতের বর্ণনা তিনি দিয়েছেন। অর্থাৎ তার এই লেখাগুলোতে বিভিন্ন বিষয়ভিত্তিক লেখা উঠে এসেছে। বিভিন্ন ভ্রমণ কাহিনী, তিনি তো ভ্রমণ কাহিনী স্থানের বর্ণনা লিখেছেনই, কিন্তু সেগুলোকে আবার তিনি বিষয়ভিত্তিক ভাবেও দেখা যাচ্ছে যে ভাগ করেছেন, এবং সেভাবেই তিনি তার লেখায় সেই প্রত্যেকটা বিষয়ের খুঁটিনাটি তিনি এঁকেছেন তার লেখার ভেতরে। এরপরে যদি আরো দেখি যে এই লেখাগুলোর মধ্যে তিনি ঘুরতে গেলে কি কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন, একদম সেই ছোটবেলা থেকে শুরু করে জীবনের প্রথম ভ্রমণ থেকে শুরু করে
একেবারে বয়স ৭০ পার হয়ে যাওয়ার পরও তিনি অনেক ঘুরেছেন, অনেক। মানে একজন মানুষ হিসেবে সুনীল গঙ্গোপাধ্যায় আমি বলব যে অত্যন্ত ভাগ্যবান ছিলেন, যার কিনা ছোটবেলায় স্বপ্ন ছিল তিনি জাহাজের খালাসিও যদি হতে হয় তিনি হবেন, কিন্তু তিনি পৃথিবী দেখবেন। তো জাহাজের খালাসি তার হতে হয়নি। তিনি খুব সম্মানজনক একটা জীবনী যাপন করেছেন। তিনি কবি হিসেবে, লেখক হিসেবে অজস্র পাঠকের ভালোবাসা পেয়েছেন, এখনো পাচ্ছেন। তাকে দেশ-বিদেশের অনেক মানুষ চিনেছে। তো এই খ্যাতির সুবাদেও এবং এই খ্যাতি ছাড়াও এই কবি খ্যাতি বা লেখক খ্যাতি হবার আগেও তিনি দেশ-বিদেশের বহু জায়গায় ঘুরেছেন। তো এইসব জায়গায় ঘোরা আমাদের কাছে যতটা সহজ মনে হয়, আসলে তো সবসময় অতটা সহজ ছিল না। তিনি অনেকবার অনেক বিপদসংকুল পরিবেশে পড়েছেন। সবসময় তার পকেটে পর্যাপ্ত অর্থকড়ি থাকতো না। সেসব ক্ষেত্রে তিনি কিভাবে ম্যানেজ করেছেন। তারপরে মানে অপ্রীতিকর বিভিন্ন অবস্থায় পড়ার পরে কিভাবে তিনি সেগুলো কাটিয়ে উঠেছেন বা সেখান থেকে বেঁচে ফিরেছেন, দুর্ঘটনায় পড়েছেন, তার মরে যাবারই কথা ছিল এরকম একটা অবস্থা, কিন্তু তিনি বেঁচে ফিরেছেন। তো এই সবকিছু মিলিয়ে মানে ভ্রমণের ক্ষেত্রে কি, কি ধরনের প্রতিবন্ধকতা একজন মানুষের সামনে আসতে পারে, সুনীল তার নিজের অভিজ্ঞতায় একদম নিজের জীবন থেকে সেগুলো লিখে গেছেন। এরপরে এই চ্যালেঞ্জগুলোর পাশাপাশি আরেকটা বিষয় যেটা খুব ওতপ্রোতভাবে জড়িত সেটা হচ্ছে মানুষ। তিনি যে শুধু দেশ-বিদেশের মানে স্থান দেখেছেন, জড়বস্তু দেখেছেন ব্যাপারটা তো সেরকম না। তিনি তো দেশ-বিদেশের মানুষও দেখেছেন। দেখা যাচ্ছে তিনি এয়ারপোর্টে বসে আছেন, তার সাথে কেউ নেই। তখন তিনি মন দিয়ে হচ্ছে মানুষকে অধ্যয়ন করছেন। তিনি দেশের বাইরের রাস্তায় হাঁটছেন, একাকী সড়কে হাঁটছেন বা কোনো রেস্তোরাঁয় বসে আছেন, কফি শপে বসে আছেন। তিনি মানুষ দেখছেন, মানুষকে পর্যবেক্ষণ করছেন। এইভাবে দেখা, তারপরে তিনি যখন কোনো বিপদে পড়েছেন, তখন মানুষ তার সাথে কিরকম ব্যবহার করেছে, সেই ব্যবহার থেকে তিনি মানুষ সম্পর্কে জেনেছেন, মানুষ চিনেছেন। তিনি মানে কখনো হচ্ছে ভারতীয় হিসেবে বা ব্ল্যাক, সোজা কথা কালো, গায়ের রং কালো সেই হিসেবে অনেকের কাছে তুচ্ছ-তাচ্ছিল্য পেয়েছেন। আবার যাদের কাছ থেকে তিনি কোন রকম সৌহার্দ্য আশাই করেননি, তাদের কাছ থেকে তিনি মানে অকৃত্রিম সৌহার্দ্য বা ভালোবাসা পেয়েছেন। তো এই যে বিষয়গুলো, যে মানুষের যে নানা রূপ, এই রূপগুলো দেখে সুনীল মোহিত হয়েছেন নিজে, এবং তিনি অকপটে সেই কথাগুলো লিখে গেছেন। তার নিজের বিভিন্ন ত্রুটির কথা লিখে গেছেন, নিজের বিভিন্ন খামতির কথা লিখে গেছেন। কিন্তু তার পাশাপাশি তিনি মানুষেরও বিভিন্ন ইতিবাচক, নেতিবাচক যেসব জিনিস তিনি নিজে প্রত্যক্ষ করেছেন, সেগুলোও তিনি লিখেছেন তার এই ভ্রমণ কাহিনীগুলোতে। সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম আমরা জানি বাংলাদেশে। তার জন্ম বাংলাদেশ বলতে আরো মানে স্পেসিফিক বলতে পূর্ব বাংলায়, এবং সেটা হচ্ছে মাদারীপুরের মাইজপাড়া, পূর্ব মাইজপাড়া গ্রাম। তার সময় অত্যন্ত অজপাড়াগা ছিল। এখনো পর্যন্ত খুব মানে গ্রামই বলা যাবে। এটা এখনো পর্যন্ত শহর হয়ে ওঠেনি। মফস্বলও সেভাবে বলা যায় না। আমি গিয়েছিলাম সেখানে। তো এখনো সেখানে কাঁচা রাস্তা, জলা জায়গা, ৩-৪টে যানবাহন পাল্টে, পাল্টে পায়ে হেঁটে আঁকা-বাঁকা পথে তারপর সুনীলের মানে বাস্তুভিটায় যেতে হয়। তো সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম এখানে, কিন্তু তিনি খুব ছোটবেলায় এই দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন সুনীলের নিজস্ব ভাষ্য অনুযায়ী। তো এরপরে সুনীল বহুবার বাংলাদেশে এসেছেন। হুমায়ূন আহমেদের আমন্ত্রণে নুহাশপল্লীতে একাধিকবার গিয়েছেন। এছাড়াও এদেশের অনেক প্রখ্যাত লেখক কবির সাথে বিভিন্ন সম্মেলন বা বিভিন্ন উপলক্ষে তার বহুবার দেখা হয়েছে। তিনি এমনকি নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পেয়েও তিনি বিভিন্ন এলাকায় ঘুরেছেন। তো একাধিকবার বাংলাদেশে এসেছেন তিনি, বাংলাদেশের প্রশংসা করেছেন, বাংলাদেশের ত্রুটি নিয়েও আলাপ করেছেন, কিন্তু কোনো এক অজানা অভিমানে সুনীল কখনো তার জন্মস্থান, তার নিজের গ্রামে কখনো যেতে চাননি। অন্তত এই যে বইটা 'পায়ের তলায় সর্ষে এক', এখানে যে ভ্রমণ কাহিনীগুলো আছে এবং এখানে বাংলাদেশ নিয়ে যে কথাগুলো আছে, সেখানে সুনীল
এ কথাটাই বারবার বলেছেন যে তিনি তার জন্মস্থানটিতে বা তার যে গ্রাম, সেই গ্রামটিতে তিনি যেতে চান না। কি প্রবল অভিমানে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন, এটা হয়তো আমরা সবাই বুঝবো না বা বোঝা সম্ভব না, কিন্তু হয়তো আঁচ করা যায় যে তার বুকের ভেতর প্রবল এক অভিমান ছিল। তো তিনি তার নিজের গ্রামে যাননি, কিন্তু তার স্মৃতি কথায় তার গ্রামের যতটুকু মানে ছবি আঁকা ছিল তিনি সেটা তার এই বইতে লিখেছেন। এবং তার নিজের গ্রামে না গেলেও তিনি বাংলাদেশের যেসব জায়গায় ঘুরেছেন সেসব জায়গা নিয়েও তিনি খুব মানে আন্তরিকতার সাথে তিনি লিখেছেন, এবং বাংলাদেশের প্রশংসাই তার লেখাতে বারবার পাওয়া যায়। সুনীলের এই ভ্রমণ কাহিনীতে বাংলাদেশের যত মানে জায়গার কথা আছে, ঘটনার কথা আছে, বাংলার মানুষের কথা আছে, যাদের সাথে তার ভালো সম্পর্ক ছিল, তিনি সবার সম্পর্কেই প্রায় অকপট প্রশংসাই করেছেন। তো বোঝা যায় যে দেশ ছেড়ে চলে গেলেও সুনীলের বুকের ভেতর এক টুকরো বাংলাদেশ ছিল। তো এইটা একটা অন্যরকম উপলব্ধি যে সুনীল তার জন্মস্থান, জন্মদেশকে ভালোবাসতেন। আচ্ছা, এখন যদি বলি এই ৩৬টা শিরোনামের ছোট বড় সবগুলো লেখা পড়ার পরে আমার আসলে সব মিলিয়ে বইটা কেমন লাগলো, এখানে একটু বলার আছে। এখানে অনেকগুলো লেখা বেশ সুন্দর, তার মধ্যে যেগুলো আকারে ছোট লেখা, মানে কলেবরে ছোট, এমনকি আধা পাতা এক পাতা এরকম লেখা আছে, আমার কাছে কেন জানি এই লেখাগুলোই বেশি ভালো লেগেছে। এখানে ছোট ছোট ঘটনা, ছোট 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 স্থানের মানে প্রাকৃতিক দৃশ্যের অসাধারণ বর্ণনা, এই এই লেখাগুলোই কেন জানি আমাকে বেশি টাচ করেছে। কিন্তু বড় যে লেখাগুলো এখানে কয়েকটা আছে, যেমন আমার ভ্রমণ মর্তধামে এই শিরোনামের যে লেখাটা, তারপরে হচ্ছে বিজনে নিজের সঙ্গে, বা এরকম টাইপের কয়েকটা অধ্যায় বলবো বা লেখা বলবো, এগুলো অনেক বড়, আলাদা বই হয়তো ছিল এগুলো, আমি আসলে সঠিক জানি না, এখানে যেহেতু একত্র করা আমি বুঝতে পারছি না। কিন্তু এই বড় লেখাগুলো পড়তে খুব মানে কিছু কিছু সময় খুব বিরক্তি এসেছে। বিরক্তি আসার কারণটা বলি, প্রথমত হচ্ছে রিপিটেশন ছিল, অর্থাৎ একই ঘটনা তার একাধিক লেখায় একাধিকবার এসেছে। তো একটা ঘটনা আমি একবার পড়লাম, কিছুক্ষণ পর কিছু দূর যাওয়ার পরে আমি সেই ঘটনা আবার পড়ছি। তো এই রিপিটেশনটার কারণে স্বাভাবিকই বিরক্তি আসছে যে এক ঘটনা কতবার। তারপরে যেটা হয়েছে, প্রচুর স্থানের নাম, প্রচুর, মানে মানে আমেরিকা, কানাডা, তারপরে হচ্ছে ইতালি বা এরকম বিভিন্ন দেশের এত 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 স্থানের বর্ণনা, একদম পরিচিত পরিচিত স্থানগুলো থেকে শুরু করে একেবারে অপরিচিত ছোটখাটো যেসব স্থান, মানে এত স্থানের বর্ণনা বা এত স্থানের নাম মনে রাখা, বর্ণনা মনে রাখা, এটা আসলে খুব কঠিন হয়ে যাচ্ছিল। মানে মনোযোগ রাখতে পারছিলাম না, যে পড়তে পড়তে মনে হচ্ছিল যে কোথায় ছিলাম, কানাডার বর্ণনা পড়ছিলাম নাকি আমেরিকার বর্ণনা পড়ছিলাম, এরকম একটা বিষয় চলে আসছিল। তাহলে এই যে মানে এত স্থান, কাল, পাত্রের বর্ণনা, এত বেশি বর্ণনা হওয়ার কারণে আসলে আমার আমার অন্তত ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে খুব একটা তালগোল পাকানোর মতো ব্যাপার এটা ছিল। তো এই সব কারণে আমার মনে হলো যে এই পায়ের তলার সর্ষে এক, এই বইটাতে যতগুলো ভ্রমণ কাহিনী আছে এগুলো আসলে একবারে পড়া উচিত না। মানে এই বইটা কোনো পাঠকের এক বসায় শেষ করা, মানে একবারে শেষ করা উচিত না, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। একটু একটু করে পড়া উচিত, মানে একটু একটু করে সময় নিয়ে, মানে মাথার ভেতরে সেই ম্যাপটা এঁকে নিয়ে, বা কোন স্থান, কোন কালের কথা, কোন সময়ের কথা বলা হচ্ছে, এইখানে কোন কোন পাত্র পাত্রী আছে এই ভ্রমণের সময়, এগুলা সব মাথার মধ্যে আস্তে 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 গেঁথে যেতে দিতে হয়, এরকম একটা ব্যাপার আছে। তো একসাথে পড়তে গেলে যেটা হয় যে আমার একদম পুরো তালগোল পাকিয়ে গেছে। তো এই কারণে আমি আসলে সাজেস্ট করব যে যদি কারো সুযোগ থাকে সুনীলের লেখা ভ্রমণ কাহিনীগুলো আলাদা আলাদা পড়ার, তাহলে আমি সাজেস্ট করব যে সেটা পড়াই বোধহয় ভালো হবে। যেমন সুনীলের খুব বিখ্যাত একটা বই আছে, ছবির দেশে কবিতার দেশে, ওইটা প্যারিস বাসের ঘটনা নিয়েই মূলত লেখা ছিল। তো ওই বইটা তো অনবদ্য চমৎকার ছিল। তো আমার মনে হয় এই বইয়ের লেখাগুলো আমার মনে হয় অত্যন্ত ভালো, কিন্তু ওই যে আমি একবারে
পড়ে ফেলাতে আমার কাছে আসলে একটু কঠিন হয়ে গেছে। একে তো মনে রাখা কঠিন, তার উপরে হচ্ছে একঘেয়েমি ছিল। সবকিছু মিলে যতখানি উপভোগ করা দরকার ছিল আমি অতখানি উপভোগ করতে পারিনি। কিন্তু নিঃসন্দেহে আমার মনে হয়েছে বা আমার বিশ্বাস যে বইটা অনেক ভালো। বইটা সময় নিয়ে পড়া উচিত। তো পাঠক যারাই এই বই কেনার বা পড়ার চিন্তাভাবনা করছেন, আমি প্রথমত বলবো যদি সম্ভব হয় এই ভ্রমণ সমগ্রের মধ্যে যে বইগুলো আলাদা, আলাদা পাওয়া যায় সেগুলোও পড়তে পারেন আপনারা আলাদাভাবে, মানে আলাদা সংগ্রহ করে। আর সেটা যদি সম্ভব না হয় তাহলে এই বইটা আপনারা পড়বেন, তবে চ্যাপ্টার গুলো অল্প, অল্প করে। যেগুলো বড় লেখা, এমনকি যেমন যদি বলি যে শেষ লেখাটা যেমন যে ৩ সমুদ্র ১৩ নদী বা এরকম একটা শিরোনাম বোধহয়, একটু দেখে বলি। হ্যাঁ, ৩ সমুদ্র ২৭ নদী। ধরেন এটা ১ম এ পড়লেন, এটা পড়ার পরে গ্যাপ দিন, অন্য বই পড়ুন, অন্য জনরা পড়ুন। তারপরে অনেকদিন পরে যদি আবার পড়তে ইচ্ছা করে তারপর এখান থেকে আরেকটা চ্যাপ্টার নিয়ে সেটা পড়ুন। মানে আমি এভাবে আরকি সাজেস্ট করতে চাইবো। একটানা না পড়ে গ্যাপ দিয়ে, গ্যাপ দিয়ে পড়ুন, আস্তে, আস্তে পড়ুন। আমার মনে হয় ভ্রমণ কাহিনী পড়ার মূল যে তৃপ্তিটা, আমার মনে হয় ওইভাবে পড়লে এই বইয়ের সেই তৃপ্তিটা পাওয়া সম্ভব। আর একবারে পড়তে গেলে আমি জানি না, আমার আসলে খুব কষ্ট হয়ে গেছে। হয়তো অনেকেই পারবেন, অনেকের একবারেই ভালো লাগবে। তো সেটা আপনাদের ব্যাপার, যারা যেভাবে পড়তে চান। তবে সুন্দর লেখা, অনেক কিছু জানার আছে। এমনকি আপনারা বাইরে যদি কখনো ঘুরতে যান, কোনো পাঠক যদি বাইরে ঘুরতে যায় তখন যদি তার মনে হয় যে আমার কোন, কোন জায়গা দেখা উচিত, তো সেক্ষেত্রে এই বইটা একটা ভালো ভ্রমণ গাইড হতে পারে যে কোন, কোন জায়গা দেখলে ভালো হবে, কোন, কোন জায়গায় তেমন কিছু দেখা নেই, মোটামুটি একটা গাইড হয়ে যায় এই আরকি। তো সবকিছু মিলিয়ে আমি এই বইটাকে আসলে অবশ্য পাঠ্য বলতে চাচ্ছি না, কিন্তু বইটা ভালো। আপনাদের ভ্রমণ কাহিনীতে আগ্রহ থাকলে আপনারা বইটা অবশ্যই পড়বেন। আর একসাথে না পড়ে আমি সাজেস্ট করব যে অল্প, অল্প করে পড়েন। তাহলে হয়তো আপনাদের বেশি উপভোগ্য লাগবে বইটা। ধন্যবাদ সকলকে।